বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওয়াসি, স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকের বিষয় রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা RCEP। অনেকেই কনফিউজড যে এখানে আমাদের থাকা উচিত ছিল কি ছিল না। তো এই বিষয়ে আজ আমরা একটু গভীরে যে বিশ্লেষণ করব। RCEP ভারতের মতো ভয়ের কারণে কি পিছিয়ে গেল বাংলাদেশ? এই প্রশ্নের উত্তর খুঁজব আজ। সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসিয়ানভুক্ত 10টি দেশ, যার ভেতর মিয়ানমার এবং থাইল্যান্ডও রয়েছে, এছাড়া চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ মোট 15টি দেশ 8 বছরের আলোচনা শেষে স্বাক্ষর করেছে বর্তমান পৃথিবীর সবথেকে বড় মুক্ত বাণিজ্য চুক্তি রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা RCEP। এই দেশগুলিতে 2.3 বিলিয়ন মানুষ রয়েছে এবং 25 ট্রিলিয়নের থেকে বেশি বিশাল অর্থনীতির বিচারে এটা বিশ্বের সবথেকে বড় অর্থনৈতিক ব্লক রূপে আত্মপ্রকাশ করেছে। স্বাক্ষরকারী দেশগুলা এর মাধ্যমে জানান দিল যে ভবিষ্যৎ বিশ্বের অর্থনৈতিক শক্তির উৎস হবে এশিয়া। অনেকেই মনে করছেন বিশ্বের সবথেকে বড় ট্রেড ডিল RCEP-তে স্বাক্ষর না করে ভারত ভুল করেছে। কেন? একটি ছোট্ট তুলনা করা যাক। সিঙ্গাপুর দেশটা মাত্র 719 বর্গ কিলোমিটারের। ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার। অর্থাৎ ভারতের আয়তন সিঙ্গাপুর থেকে প্রায় 4,572 গুণ বড়। অথচ 2019 সালে সিঙ্গাপুরের রপ্তানি ছিল $390.3 বিলিয়ন, আর ভারত রপ্তানি করেছে $324.16 বিলিয়ন। সিঙ্গাপুরের মতো পুচকে দেশের এই শক্তির উৎস কি? অবশ্যই উন্মুক্ত বাজার ব্যবস্থার সঠিক ব্যবহার। ভারত যেটার ভয়ে নিজেদের দেশে শিল্প টিকিয়ে রাখার অজুহাতে ওপেন ট্রেডের ক্ষেত্রে অনীহা দেখিয়েছে, সিঙ্গাপুর ঠিক তার উল্টা করে সে দেশের ট্রেডকে উন্মুক্ত করেছে। মোদী সরকারের আমলে ভারতের পিছিয়ে পড়ার অন্যতম কারণ ছিল এই রক্ষণশীল নীতি। এবার আসছি বাংলাদেশ প্রসঙ্গে। RCEP নিয়ে অনেকের ভেতর আশঙ্কা। অনেকেই ভাবছেন আমরা এখানে যুক্ত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি, অনেকে এর বিরোধিতা করছেন। আসুন আমাদের আশঙ্কার বিষয়গুলো চিহ্নিত করি এবং সমাধান নিয়ে আলোচনা করি। আমাদের প্রথম আশঙ্কা হলো আমাদের রাজস্ব আদায় কমে যাবে। শুধু চীন থেকে আমরা যে পরিমাণ আমদানি করি এর বিপরীতে সরকার 25,000 কোটি টাকার বেশি রাজস্ব পায়। বাকি সব দেশ মিলিয়ে ধরে নেওয়া যাক এই রাজস্বের পরিমাণ 40,000 কোটি টাকা। RCEP-তে স্বাক্ষর করলে আমরা এই বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হব, কারণ এই দেশগুলো আমাদের সবথেকে বড় আমদানির উৎস, তবে রপ্তানির বাজার নয়। এ ব্যাপারে তাহলে একটু কিভাবে এড়িয়ে যাওয়া যায় আসুন বিস্তারিত জানি। আমাদের সবথেকে বড় রপ্তানি বাজার হলো ইউরোপ এবং আমেরিকা। এটা আমাদের গর্বের কিছু না, বরং এটা আমাদের দুর্বলতা। আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা আঞ্চলিক বাণিজ্যে কতটা পিছিয়ে পড়েছি। ইউরোপ এবং আমেরিকায় রপ্তানি করতে গেলে নানা রকম শর্ত জুড়ে দেয়। বিভিন্ন ইস্যু নিয়ে যখন তখন বিধিনিষেধ আরোপের দুশ্চিন্তা আমাদের মাথায় সব সময় থাকে। আমেরিকা আমাদের GSP কেড়ে নিল। ইউরোপীয় ইউনিয়ন 2027-এর পর আমাদের GSP সুবিধা অব্যাহত রাখবে কিনা তার নিশ্চয়তা নেই। অর্থাৎ আমাদের রপ্তানি বাজার নিয়ে প্রধান গন্তব্যগুলোর অধিকাংশ এখন আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। বিকল্প বাজার সৃষ্টিতে আমাদের মনোযোগ কম। যদিও বিকল্প বাজার হিসেবে আমাদের রপ্তানি জাপান এবং চীনে অল্প কয়েক বছরের ব্যবধানে অনেক বৃদ্ধি পেয়েছে। আসলে ইউরোপ এবং আমেরিকার বিকল্প বাজার হিসেবে RCEP দেশগুলো ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে না পারার জন্য আসিয়ানের বাজারে আমরা জায়গা করতে পারিনি, অথচ মিয়ানমারের মতো দুর্বল দেশ টিকেই আছে আসিয়ানের বাজারে অবাধে ব্যবসার মাধ্যমে। ইউরোপ আমেরিকার অবরোধ বিধিনিষেধ মিয়ানমারের খুব বেশি বিপদে ফেলতে পারছে না শুধু এ কারণেই। এবার আমদানি শুল্ক কমার বিষয়টি আরেকটু গভীরে যে দেখা যাক। RCEP দেশগুলো থেকে আমরা যে আমদানি করি তার অধিকাংশ বাংলাদেশের উৎপাদন খাতের কাঁচামাল, যেটার বিশাল অংশ আবার আমরা রপ্তানি করি অন্য দেশে, বিশেষ করে ইউরোপ এবং আমেরিকায়। এখন যদি বাংলাদেশ RCEP-তে স্বাক্ষর করত তবে সরকার রাজস্ব বঞ্চিত হতো ঠিকই, কিন্তু এর ফলে আমাদের দেশের গার্মেন্টস এবং অন্যান্য খাতে উৎপাদন খরচ কমে যেত।
যার ফলে ইউরোপ এবং আমেরিকার বাজারে আমাদের রপ্তানি সক্ষমতা বৃদ্ধি পেত। আমদানি শুল্ক না আদায় করে যে ক্ষতি হতো সরকারের রাজস্বের, তার অন্তত অর্ধেক উঠে আসতো রপ্তানি শুল্কের মাধ্যমে। কিন্তু বিষয়টা আমরা ভাববার চেষ্টা করিনি, ভারতের মতো নিজেদেরকে গুটিয়ে নিয়েছি। এর পরের আশঙ্কা অনেকেই করেছেন, সেটি হলো রাজনীতি। হয়তো আরসিইপি স্বাক্ষর করলে আমেরিকা আমাদের চাপে রাখবে, ইউরোপের বাজার কঠিন হবে, অথবা নানা রকম রাজনৈতিক চাপে থাকবে বাংলাদেশ। এই আশঙ্কা করার আগে আমাদের একটা সহজ সমীকরণ নিয়ে আলোচনা করা যাক। জাপান আর চীনের সম্পর্ক কেমন? নিশ্চয়ই ভালো নয়, সেটা সবাই জানেন এবং বুঝেন। আবার জাপান এবং আমেরিকার সম্পর্ক কেমন? নিশ্চয়ই ভালো, সেটাও সবাই বুঝেন। যেখানে জাপানের মতো দেশ কোনো রাজনৈতিক ঝুঁকি দেখল না, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়ার মতো আমেরিকার মিত্ররা কোনো রাজনৈতিক ঝুঁকি দেখল না, সেখানে বাংলাদেশের রাজনৈতিক ঝুঁকি নিয়ে আপনার আমার এত চিন্তা কেন? বরং আরসিইপি এর অধিকাংশ দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত গভীর, এবং সবথেকে বড় কথা, এটা কোনো রাজনৈতিক ব্লক নয়, ন্যাটোর মতো সামরিক ব্লকও নয়, বরং এটি একটি অর্থনৈতিক জোট যেখানে আঞ্চলিক বাণিজ্য বিদ্যুৎ দেওয়ার উন্মুক্ত হবে। এই আঞ্চলিক বাণিজ্যের দিকেই বাংলাদেশ সব থেকে বেশি পিছিয়ে আছে। এটা হতে পারত আমাদের দুর্বলতা কাটিয়ে তোলার একটা উপায়। এর পরের আরেকটি আশঙ্কা হলো দেশীয় প্রতিষ্ঠান নাকি শেষ হয়ে যাবে। তাদের বাঁচাতেই আমাদের আরসিইপি থেকে দূরে থাকা উচিত। ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করুন, যদি চীন চায় বাংলাদেশের কোনো নির্দিষ্ট খাতের বাজার ধরতে, সেখানে সরকার যতই শুল্ক আরোপ করুক, চীনকে ঠেকিয়ে রাখার সুযোগ নেই। অনেকেই জানেন চীন এভাবেই ইউরোপ, আমেরিকার স্টিল সহ অনেক খাতে বাজার দখল করেছে ডাম্পিং করে। অযথা এসব ভয় বরং আমাদের দেশের কোনো প্রতিষ্ঠানকে দেশের গণ্ডি পেরিয়ে মাল্টিন্যাশনাল প্লেয়ার হিসেবে আবির্ভূত হওয়ার পথে বাধা সৃষ্টি করবে। বরং আমাদের উচিত ছিল মুক্ত বাণিজ্যের সংস্কৃতি এদেশে আনা, চীনের মতো এদেশের কোম্পানিকে সহযোগিতা করা, যেন তারা গ্লোবাল প্লেয়ার হয়ে উঠতে পারে। পরিবর্তন সবাই ভয় পায়, এখানে অনিশ্চয়তা থাকে, তবে পর্যাপ্ত গবেষণা করে সেই ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। ভিয়েতনাম একদিনে তাদের অর্থনীতিকে আজকের পর্যায়ে আনেনি। তারা যদি রক্ষণশীল নীতি নিয়ে ভাবত, আমরা এখনো বাজার উন্মুক্ত করার জন্য প্রস্তুত না, আমাদের দেশীয় প্রতিষ্ঠানকে সুরক্ষা দিতে হবে, ভিয়েতনাম, সিঙ্গাপুর আজকের পর্যায়ে আসতে পারত না। আমাদের এই ভয় কাটাতে আর কত বছর অপেক্ষা করতে হবে জানি না, তবে একটি জিনিস নিশ্চিত যে ভিয়েতনাম বাংলাদেশ থেকে নিশ্চিতভাবে এগিয়ে গেল। আজ যদি বাংলাদেশ মুক্ত বাণিজ্যের আঞ্চলিকে যুক্ত হতে পারত, তবে ইউরোপ বা আমেরিকা নয়, আমাদের প্রধান রপ্তানি বাজার হতে পারত এই জোট। কম দামে পণ্য আমদানি করে এদেশের সস্তা শ্রমে উৎপাদন করে আমরাই এই অঞ্চলে সবথেকে কম মূল্যে পণ্য উৎপাদনে সক্ষম হতাম। আর এই সুযোগ নিতে চীন, জাপানের বিনিয়োগ ধেয়ে আসতো বাংলাদেশে। আমাদের দেশে যে সস্তা শ্রমও রয়েছে, এই বিষয়টিকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারতাম। হ্যাঁ, হয়তো কয়েক বছর আমাদের মানিয়ে নিতে হতো, বড় রকমের পরিবর্তন আসতে পারত, কিন্তু রাজস্ব কমে যাওয়া কোনো যুক্তি হতে পারে না। আয়কর ফাঁকি বন্ধ করলেই এর থেকে বেশি রাজস্ব চলে আসা সম্ভব সরকারের কোষাগারে। রাজনৈতিক প্রভাব এটাও কোনো কারণ নয়। মূল কারণ তাহলে কি? ভয়। ঠিক যেমনটি আমরা 90-এর দশকে সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ার প্রশ্নে পেয়েছিলাম। ধন্যবাদ সবাইকে।